হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেটক। এখন পর্যন্ত আমরা যা ডিসকাস করলাম, আমরা দেখতে পেলাম যে কিভাবে সিনেমা একটা বিনোদনের মাধ্যম বা একটা এন্টারটেইনিং মিডিয়াম থেকে কিভাবে একটা সিরিয়াস একটা আর্ট ফর্ম হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সিনেমা কি রাজনৈতিক হয়ে উঠতে পারে? সিনেমা কি পলিটিক্যাল হতে পারে শুধুমাত্র তার কন্টেন্ট বা বিষয়বস্তুর মাধ্যমেই না, কিন্তু সিনেমার যে গঠন বা সিনেমার যে ফর্ম, সেটা কি কোনোরকমভাবে পলিটিক্যাল হয়ে উঠতে পারে? আজকে আমরা সেটাই যাচাই করে দেখব, আর তার জন্য আমাদের যেতে হবে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের টাইমে রাশিয়াতে। সো যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল রাশিয়াতে, তখন আমরা জানি তখন রাশিয়ান এম্পায়ার ছিল। সো এই রাশিয়ান এম্পায়ারে কী হয়েছিল, একটা রেভলিউশন, যেটাকে আমরা রাশিয়ান রেভলিউশন হিসাবে জানি। সেটা দুটো ভাগে হয়। ফার্স্ট হয় ফেব্রুয়ারি রেভলিউশন, এরপর হয় অক্টোবর রেভলিউশন। ফেব্রুয়ারি রেভলিউশন 1917-এ যেটা হয় সেটা হলো যে ওখানে যে জার বা এখানের যে রাজত্ব, সেটা সেখান থেকে উঠে যায়। তো রাজাকে সরিয়ে দেওয়া হয়। আর সেকেন্ড যে স্টেজটা হয়, যেটাকে অক্টোবর রেভলিউশন নামে জানা হয়, সেখানে কি হয় যে বলশেভিকস যারা ছিলেন, বলশেভিক রেভলিউশন হয়। তারপর লেনিন সেখানের হয়ে যান লিডার। অক্টোবর রেভলিউশনের পর যখন লেনিন হয়ে গেলেন লিডার, তো লেনিন আর ট্রটস্কি ওরা মনে করতেন যে সিনেমা একটা খুব পাওয়ারফুল মিডিয়াম। সেটা শুধুমাত্র ওদের যে কমিউনিস্ট ইডিওলজি, শুধু সেটাকে প্রচার করার জন্যই না, কিন্তু সিনেমা এমন একটা মিডিয়াম যেটা দিয়ে যে সোসাইটিকে এক করা, বা ওদের যে একটা কালেকটিভিজমের যে একটা ওদের ইডিওলজি ছিল, যে সবাই একজোট হোক, ওদের মধ্যে এক ধরনের একটা ইউনিয়ন হোক, একটা ইউনিটি থাকুক, ওরা মনে করতেন যে সেটা সিনেমাই একটা এমন টুল বা এমন একটা মাধ্যম যেটা ইউজ করে এই ওদের যে ইডিওলজি বা ওদের যে পলিটিক্যাল থট, সেটাকে আরও বেশি স্ট্রেংথেন করা যেতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সোসাইটিকে আরও বেটার করে তোলা যেতে পারে। এই জন্য ওরা চেষ্টা করতেন এক ধরনের সিনেমা তৈরি করতে, যেটা প্রো গভর্নমেন্ট বা প্রো লেনিনিস্ট ওরকম টাইপের যে ফিল্মগুলো হতো, যেটাকে সোভিয়েত সোসাইটি ওই সময় বলশেভিক রেভলিউশনের পরে যেরকম ছিল, সেইটাকে ওদের এটা দেখানোর জন্য যে এখন ওরা ঠিকঠাক আছে, এখন ওদের উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ওরা আরও বেটার হতে পারছে, সেটা দেখানোর জন্য এক ধরনের ফিল্মস যেগুলি তৈরি করা হতো, এগুলোকে অ্যাজিট প্রপ এই নামে জানা যেত। তো অ্যাজিট প্রপ এই শব্দটা আসছে, একদিকে হচ্ছে অ্যাজিটেশন, অন্যদিকে প্রোপাগ্যান্ডা। সো এই অ্যাজিটেশন আর প্রোপাগ্যান্ডা দুটো মিলে এক ধরনের সিনেমা তখন তৈরি করা হতো। এভাবেই অনেক দিন চলছিল। আর একটা যে প্রবলেমটা তখন শুরু হচ্ছিল, তখন আমরা জানি তখন জাস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তখন চলছে, 1918-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়। সো এই যে টাইম পিরিয়ডটা, সেখানে ফিল্ম ইম্পোর্ট বন্ধ হয়ে গেছিলো। তো ফিল্ম স্টক, যেটা আমরা দেখেছিলাম যে ফিল্ম স্টকে কীভাবে আগে ফিল্ম রেকর্ড করা হতো, সো ফিল্ম স্টকের ইম্পোর্ট রাশিয়াতে বন্ধ হয়ে যায়। এই কারণে রাশিয়ার মধ্যে যে ওদের র মেটেরিয়ালস ছিল ফিল্ম স্টক তৈরি করার জন্য, সেগুলো খুব একটা অ্যাবান্ডেন্স ছিল না সেটার, যে কারণে ওরা ঠিক করে নিজেদের দেশে ওরা ফিল্ম বানাতে পারছিল না। তো এই সময় কয়েকজন এরকম ফিল্ম স্টুডেন্টরা যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করতো, ওরা তখন ভাবলো যে আমরা ফিল্মগুলো যে অলরেডি যে ফিল্ম বানানো হয়ে গেছে, সেটা শুধু রাশিয়ান ফিল্মই না, সেটা বিভিন্ন অন্য দেশের যে ফিল্ম, মোস্টলি আমেরিকান ফিল্ম, সেগুলোও ওরা স্টাডি করে দেখতো যে কীভাবে সেই ফিল্মগুলোকে কোনোরকমভাবে যদি কাট করে, নানা রকমভাবে ওরা ফিল্মগুলোকে কাট করে, আগের সিন পরের সিন আগে এরকম করে নিয়ে এটাকে রিঅ্যারেঞ্জ করে অনেক রকমভাবে ওরা দেখতেন যে কীভাবে এটাকে কি অন্য কিছু মিনিং দেওয়া যায়, জাস্ট এডিট করে, ডিফারেন্টলি এডিট করে, মানে অরিজিনাল প্রিন্টটাতে যেরকম এডিট, এটা থেকে কিছু ডিফারেন্টলি এডিট করে কি অন্য রকমের মিনিং বের করা যায়। সো এরকম ওরা এক্সপেরিমেন্ট করছিল। তখনই স্টেট, মানে তখনের যে বলশেভিক গভর্নমেন্ট, ওরা তখন এস্টাবলিশ করে একটা ফিল্ম স্কুল, যেটা মস্কো ফিল্ম স্কুল, আর যার নাম জেরাসিমভ ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফি বা VGIK এই নামেও এটা জানা যায়। 1919-এ এই ফিল্ম ইনস্টিটিউটের স্থাপন করা হয়, আর এটাই হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম ফিল্ম ইনস্টিটিউট বা প্রথম ফিল্ম স্কুল। সো যেরকম বললাম, যেহেতু ফিল্ম স্টক তখনও অ্যাভেলেবল ছিল না, তো ইনস্টেড অফ মেকিং ফিল্মস, মানে ফিল্ম ওরা বানাতো না এখানে ঠিক, কিন্তু ওরা ফিল্ম নিয়ে পড়াশোনা করতো যে কীভাবে মানে আমরা যে ফিল্ম দেখি, একটা ঘটনার পর একটা ঘটনা হচ্ছে, একটা শটের পর একটা শট আসছে, সেই এই যে সাকসেশন অফ শর্টস, সেটাকে যদি চেঞ্জ করে দেওয়া যায় এডিট করে, তাহলে কি মিনিং বেরোতে পারে। সো এই যে ফিল্ম ইনস্টিটিউট মস্কো ফিল্ম স্কুল, এখানে কিছু টিচার্সরা যারা এখানে পড়াতেন, ওদের মধ্যে কয়েকজন যারা খুব ইম্পর্টেন্ট, যাদের নাম মেনশন করতে হয়, ওরা হচ্ছে লেভ কুলেশভ, সার্গেই আইজেনস্টাইন, ভিসেভলদ পুডভকিন,
অ্যালেক্সি বাটালভ আর মার্লেন কুৎসিয়েভ। আর স্টুডেন্টদের মধ্যে যারা এখানে অনেক এখনও এই ফিল্ম স্কুলটা আছে আর অনেক মহান বিশাল বড় ফিল্ম মেকার্সরা এখান থেকে পড়েছেন, এর মধ্যে একজন যার নাম মেনশন না করলেই নয়, উনি হচ্ছেন আন্দ্রে টার্কভস্কি। আন্দ্রে টার্কভস্কিও এই ফিল্ম স্কুলেরই স্টুডেন্ট ছিলেন। আমরা জানি উনি এই আমাদের পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফিল্ম মেকার্স অফ দ্য ওয়ার্ল্ড। সো উনিও এখানেই এই ফিল্ম স্কুলেই পড়েছেন। এর সাথে ওনার যে সিনেমাটোগ্রাফার ভাদিম ইয়োসেফ, উনিও এই ফিল্ম স্কুল থেকেই গ্র্যাজুয়েট করেছেন। সো এনিওয়ে আমরা আবার ফেরত যাচ্ছি যখন ফিল্ম স্কুলটা প্রথম এস্টাবলিশড হয় তখন। সো লেভ কুলেশভ উনি একজন ফিল্ম মেকারও ছিলেন আর এখানে পড়াতেনও ওই ফিল্ম স্কুলে। সো লেভ কুলেশভ দেখতে পেলেন, উনি একটা জিনিস লক্ষ্য করে দেখলেন যে যখন আমরা ফিল্ম এডিট যেভাবে আমরা করি, ফিল্ম এডিট করার জন্যই কিন্তু ফিল্মের আমরা এক ধরনের একটা মিনিং আমরা বুঝতে পারি যে ফিল্মটা কী বলতে চাইছে আমাদের। একটা ফিল্মকে প্রপার একটা গল্প দেওয়া বা একটা প্রপার মিনিং দেওয়া, সেটা এডিটিংয়ের জন্যই এটা পসিবল হচ্ছে। লেভ কুলেশভ মস্কো ফিল্ম স্কুলে একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করলেন এটা যাচাই করার জন্য যে এডিটিংয়ের পাওয়ারটা কতটুকু। চলুন একটা ভিডিও দেখে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা দেখতে পেলাম তিনটে সেগমেন্ট, আর এখানে টোটাল 4টে শট আছে। একটা শট 3টে সেগমেন্টে রিপিট হচ্ছে। সো এই যে 3টে সেগমেন্ট আমরা দেখলাম, প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি একটা শট যে একটা প্লেটে খাবার আছে। সেকেন্ড শটটাতে দেখতে পাচ্ছি একটা লোকের চেহারা। নেক্সট যে সেগমেন্টটা, এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা শট একটা মেয়ে কফিনে শুয়ে আছে। নেক্সট শটটা আবার একটা লোকের চেহারা, একটা ক্লোজ আপ। থার্ড যে সেগমেন্টটা, সেটাতে দেখতে পাচ্ছি একটা মহিলা একটু রিক্লাইন্ড পজিশনে আছে একটা সোফাতে, এরপর আবার সেই সেম ওই লোকটার চেহারা ক্লোজ আপে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আপনারা একটু টাইম নিয়ে ভাবুন যে এই যে 3টে শট আপনারা মানে এই 3টে যে সেগমেন্ট দেখলেন, দুটো শটের 3টে সেগমেন্ট, এটা দিয়ে কি ভাব বা কি মিনিং জেনারেট হচ্ছে। লেভ কুলেশভ বললেন যে এই যে 3টে আমরা সেগমেন্ট দেখলাম, এটা দিয়ে প্রথম যে দুটো শট, এটা দিয়ে যে মিনিংটা বা যেই ফিলিংটা বা ইমোশনটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে হাঙ্গার। যে এই 3টে শট যে সেম কিন্তু একটা শট রিপিট হচ্ছে যে একটা লোকের চেহারা, কিন্তু যখন এর আগে আমরা একটা ডিফারেন্ট কিছু একটা শট বসাই তখন যে মিনিংটা বেরিয়ে আসছে এটা একটা নতুন একটা মিনিং বেরিয়ে আসছে। সো যখন খাবার প্লেটের সাথে আমরা লোকেরটা চেহারা দেখছি তখন এই হাঙ্গার, এই ফিলিংটা বা ক্ষুধা, এটা ভেসে উঠছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে কফিনে শুয়ে আছে, আবার সেই লোকের চেহারাটা, সেখান থেকে দুঃখ সেটা উঠে আসছে। আর যে লাস্ট শটটা যে একটা মহিলা একটু রিক্লাইন পজিশনে শুয়ে আছেন একটা সোফাতে, এরপর আবার সেই লোকের চেহারা দেখতে পাচ্ছি, সেখান থেকে সেনসুয়াসনেস বা লাস্ট, ডিজায়ার, এরকম ফিলিংস আমরা এটা থেকে বের করতে পারছি। কিন্তু সেটা কিন্তু এই ফিলিংসগুলো বা ইমোশনগুলি কিন্তু বোঝা পসিবল হবে না যদি আমরা শুধু একটা সেপারেট যদি একটা শট দেখি। যদি শুধুমাত্র খাবার প্লেট একটা দেখতে পাচ্ছি বা শুধুমাত্র একটা কফিন দেখতে পাচ্ছি, তখন কিন্তু এই যে মিনিংটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। সেটা তখনই পসিবল হবে যদি এরপরে আরেকটা শট থাকে। প্লাস আরও খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা যেটা আমরা দেখলাম, যে শটটা কিন্তু সেম, মানে সেম অ্যাক্টর, সেম কাইন্ড অফ একটা ফেশিয়াল এক্সপ্রেশন, কিন্তু এই 3টে যে সেপারেট সেগমেন্ট, এই 3টে সেগমেন্টে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এফেক্টটাকেই বলা হয় কুলেশভ ইফেক্ট। আর এটার ইউজ করেই কুলেশভ এটা বোঝাতে চেয়েছেন আমাদের যে কীভাবে দুটো শট একসাথে যদি সাকসেসফুলি আমরা দুটো শট রাখি তাহলে কীভাবে এক ধরনের মিনিং জেনারেট করতে পারে। আর সেটা সিনেমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শক্তিশালী একটা পার্ট। আর এটাই ইউজ করা হয় থ্রু আউট হিস্ট্রি, মানে তখন এটা শুরু হয় অ্যাকচুয়ালি, বাট থ্রু আউট হিস্ট্রি এরপর ইউজ করা হয়, এখন এটা ইউজ করা হচ্ছে। কিন্তু এই জিনিসটাকে তাহলে কী বলা হয়, এটার নাম উনি দিলেন মন্তাজ। এই যে মন্তাজ যে ওয়ার্ডটা, এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এর মানে হচ্ছে অ্যাসেম্বলি করা বা এডিট করা। শুধুমাত্র এডিট মানেই মন্তাজ না, এটা এক ধরনের অ্যাসেম্বলি। তাই আমরা যখন অ্যাসেম্বলি ওয়ার্ডটা ইউজ করি তখন আমাদের মনে হয় যে ধরুন ফ্যাক্টরি সেটিংয়ে কিছু অ্যাসেম্বলি করা হচ্ছে বা কোনো জিনিসপত্রের অ্যাসেম্বলি করা হচ্ছে। সো
উই ওটা কিন্তু যেহেতু ওদের সোভিয়েত ইডিওলজি ওরকম ছিল যে ফ্যাক্টরি ওয়ার্কিং বা এরকম লেবার, ওরা কিন্তু ফিল্ম মেকিংটাকে ওরকমভাবেই দেখতেন। ওরা ফিল্ম মেকার্সদের আর্টিস্ট, ঠিক আছে আর্টিস্ট একরকমভাবে দেখতেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওদেরকে ওয়ার্কার্স বা ইঞ্জিনিয়ার্স বা ওরকমভাবেও দেখা হতো, যে ওরা শুধুমাত্র আর্টিস্ট না, ওরা আর্টিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কার্স। তো এই যে মন্তাজ জিনিসটা, আজকের দিনে মন্তাজের একটা ডিফারেন্ট মিনিং আছে। মন্তাজ বলতে আমরা বুঝি অনেকগুলো শট যখন আমরা একসাথে এডিট করে বসাই, তখন একটা একটা সাকসেশন অফ শর্টস, যখন একটা আমাদের কিছু ন্যারেটিভ বলে, একটা গল্প আমাদের বলছে বা আমরা কিছু দেখাতে চাইছি অনেকগুলো শর্ট ইউজ করে, অনেকক্ষণ কিছু একটা চলছে, তো এটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স হতে পারে বা অনেক মানে একটা লম্বা একটা ঘটনা, সেটা আমরা ছোটো ছোটো ক্লিপ করে এটা কম্প্রেস করে একটা ছোটো টাইমের জন্য দেখাচ্ছি, সেটাকেও মন্তাজ বলা হয়, এটাকে মন্তাজ সিকোয়েন্স যেটাকে বলা হয়। কিন্তু এখানে কিন্তু মন্তাজ সিকোয়েন্স সেটা না, বা মন্তাজ বলতে আমরা সেটা বুঝতে পারছি না। মন্তাজ এখানে হচ্ছে যখন এডিট করে, যখন কিছু শর্টস একসাথে নিয়ে যখন নতুন কোনো মিনিং, অ্যাডিশনাল মিনিং দেওয়া হয়, যখন নতুন কোনো আমরা এটা থেকে কোনো ইমোশনাল বা একটা পলিটিক্যাল রেসপন্স পাই, সেটা হচ্ছে মন্তাজ এখানে। সো মন্তাজটা অ্যাকচুয়ালি একটা ইডিওলজি, একটা ইডিওলজিক্যাল ব্যাপার। সেটা শুধুমাত্র এটাকে আমাদের সিনেমাকে আরও বেশি টেকনিক্যালি, কী বলবো না, টেকনিক্যালি বেটার করার জন্য এটা ইউজ করা হচ্ছে না, এটা আমাদেরকে আরও বেশি সচেতন করতে ইউজ করা হচ্ছে, আমাদেরকে এমন জিনিস দেখতে হেল্প করা হচ্ছে যেগুলো আমরা ইন রিয়েল লাইফ, ইন রিয়ালিটি আমরা সেটা দেখতে পাবো না, সেটা শুধুমাত্র মন্তাজ ইউজ করলেই আমরা দেখতে পাবো। এই জিনিসগুলো আমরা মন্তাজ ইউজ করেই যে ছবির যে শক্তিটা সেটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবো। তো এই যে মন্তাজের এই এই যে থিওরিটা, মন্তাজের এই থিওরিটার ওপরেই এই পুরোটা মুভমেন্টের নাম সোভিয়েত মন্তাজ থিওরি বা সোভিয়েত মন্তাজ, এই মুভমেন্ট নামে এই পুরোটা মুভমেন্টকে জানা হয়। অনেক সময় অনেকে বলেন যে এটা ঠিক এক্স্যাক্টলি একটা মুভমেন্ট না, কিন্তু যেহেতু অনেকজন ফিল্ম মেকার্স এই মন্তাজের থিওরিটাকে কাজে লাগিয়ে ফিল্মস বানাচ্ছিলেন এই সময়, জন্য এই টাইম পিরিয়ডটাকে একটা কাইন্ড অফ এর মুভমেন্টের মতোই দেখা হয়, যেটা সোভিয়েত রাশিয়াতে ওই সময় হচ্ছিল। নেক্সট যার নাম বা যার ব্যাপারে আমরা কথা বলবো, তিনি হচ্ছেন সার্গে আইজেনস্টাইন। সার্গে আইজেনস্টাইন ছাড়াও আরেকজন, যে তিনজন মেইন যে সবচেয়ে বড় ফিল্ম মেকার, তো অ্যাপার্ট ফ্রম সার্গে আইজেনস্টাইন, জিগা ভার্তভ আর জেভলদ পুদভকিন। সো আমরা তিনজনের ব্যাপারেই কথা বলবো। আইজেনস্টাইনের ব্যাপারে বলার আগে একটা কথা বলা ইম্পর্টেন্ট, যে মন্তাজ যে কীভাবে ইউজ করতে হয়, আমি তো লেভ কুলেশভ কীভাবে মন্তাজ ইউজ করতেন সেটা বলেছি, কিন্তু এই যে মন্তাজটা কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু বিভিন্ন ফিল্ম মেকার্সদের বিভিন্ন রকমের ওপিনিয়ন ছিল। সো এরা কিন্তু শুধুমাত্র যে ফিল্ম বানাতেন সেটাই না, ওরা ফিল্ম নিয়ে চর্চা করতেন, ওরা ফিল্ম ক্রিটিক্স ছিলেন। ওরকম পরে যে ফিল্ম ক্রিটিসিজম একটা লাইন অফ ওয়ার্ক হয়ে যায়, তখনও সেরকম ছিল না, কিন্তু ওরা কাজের সাথে সাথে থিওরাইজও করতেন, ওরা ফিল্ম থিওরিও লিখতেন বা কাজ করতেন। সো প্রথমে আমরা কথা বলবো জিগা ভার্তভের ব্যাপারে। তো জিগা ভার্তভ উনি একটা কালেকটিভ, একটা ফিল্ম মেকিং কালেকটিভ বা একটা গ্রুপ তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন কিনো আই। আর এই গ্রুপটা ওনার যে মন্তাজ উনি যেভাবে দেখতেন, বা ওনার যে এক ধরনের ইডিওলজি বা স্টাইল বা একটা টেকনিক উনি ডেভেলপ করেছিলেন, সেটার নামও ছিল কিনো আই। কিনো আই মানে কি? কিনো আই যদি আমরা ডিরেক্ট ট্রান্সলেট করি তাহলে মানে হবে সিনেমা আই। সো এর মানে কি? ভার্তভ মনে করতেন যে আমরা চোখে যেভাবে রিয়ালিটিকে দেখি, এর থেকেও আরও ডিপার, এর থেকেও আরও মিনিংফুল রিয়ালিটি দেখা পসিবল হয় থ্রু সিনেমা অ্যান্ড অফকোর্স থ্রু মন্তাজ। মন্তাজ ইউজ করে আমরা রিয়ালিটিকে আরও ভালো, আরও বেটার বুঝতে পারি, দেখতে পারি, যেটা আমরা খালি চোখে দেখা আমাদের পসিবল না। ক্যামেরা সব দেখতে পারে, আর সেই ক্যামেরা যখন যা রেকর্ড করছে সেটা তারপরে যখন আমরা এডিট করি, যখন মন্তাজ এটার বানানো হয়, তখন নতুন রকমের আরও সত্য ভেসে ওঠে, যেটা চোখ দেখতে পারে না। সো উনি এক ধরনের যে ফিল্মে ওনার যে ট্রাস্ট করতেন বা ওনার যে বিশ্বাস ছিল যে সিনেমা সবচেয়ে পাওয়ারফুল কখন হয়ে ওঠে, উনি মনে করতেন সেটা ডকুমেন্টারি, যেটাকে আমরা ভাবি যে ডকুমেন্টারি ফিল্ম, মানে যেটা বাস্তব সেটাকে দেখানো। উনি মনে করতেন যে ডকুমেন্টারি রিয়ালিটি বা রিয়ালিটি যেরকমভাবে হচ্ছে এক্স্যাক্টলি সেভাবে দেখানোটাই হচ্ছে সিনেমার সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে দিকটা, যে আমাদের চারিদিকে কি হচ্ছে সেটা আমি দেখাবো, এটা ভার্তভ মনে করতেন। কিন্তু এটা ডিরেক্টলি না, এটা মন্তাজ ইউজ করেই দেখানো। সো যা হচ্ছে সেটা তো আমি দেখাচ্ছি, কিন্তু সেটা মন্তাজ ইউজ করে দেখাচ্ছি, যার ফলে সত্যি ঘটনা যেটা ঘটছে সেটা আমরা যখন চোখে দেখছি একরকমভাবে দেখছি, একটা দৃষ্টি দিয়ে দেখছি, কিন্তু মন্তাজ যখন ইউজ করা হচ্ছে তখন বিভিন্ন রকমের দিক খুলে যাচ্ছে আমাদের সামনে। চলুন আমরা দেখে নেই কিছু এক্সাম্পলস অফ ওনার ফিল্ম কিনো আই।
ওনার যে এই কালেকটিভটা ছিল, এই যে কিনো আই যারা ফলো করতেন, ওদেরকে কিনক্স এই নামেও ওরা নিজেদের বলতেন যে আমরা কিনক্স। সো ওরা সবাই মোরলেস এই যে মন্তাজের যে এই আইডিয়াটা, তো মন্তাজ এভাবে ইউজ করতে হয়, এটাতেই ওরা বিলিভ করতেন যে রিয়ালিটিকে রেকর্ড করা আর তারপরে মন্তাজ ইউজ করে নতুন কিছু আরও বেশি ট্রুথ, মানে হিডেন ট্রুথ সেটাকে সার্ফেসে নিয়ে আসা। সো এই কিনক্সদের মধ্যে আরও যারা ছিলেন ওরা হচ্ছেন এলিজাবেটা স্পিলোভা, যিনি অ্যাকচুয়ালি জিগা ভের্তভের ওয়াইফ ছিলেন, আর তার সাথে ছিলেন মিখেল কফম্যান, যিনি ওনার ভাই। সো মিখেল কফম্যান ছিলেন সিনেমাটোগ্রাফার, আর এলিজাবেটা স্পিলোভা উনি ছিলেন একজন এডিটর। এটা খুব ইম্পর্টেন্ট যে এলিজাবেটা স্পিলোভা উনি ফিল্ম মেকারও ছিলেন। আর আমরা জানি তখনকার দিনে এখন পর্যন্ত যতগুলো আমরা যা ফিল্ম মুভমেন্টস বা ফিল্মস নিয়ে ডিসকাস করেছি, আমরা দেখতে পেয়েছি যে মোরলেস সব কিছু খুব মেল ডমিনেটেড, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে মহিলারাও বেশ অ্যাক্টিভ ছিলেন। এই যে কিনো আইয়ের যে এই ডকুমেন্টারি টাইপের ফিল্মগুলো, যেগুলি নিউজ রিল অ্যাকচুয়ালি, যেগুলিকে নিউজ রিল বলা হয়, যেগুলো আমরা দেখলাম, এছাড়াও জিগা ভের্তভ বানিয়েছেন এনথুসিয়াজম, 3 songs অ্যাবাউট লেনিন, আর যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিল্ম ওনার, সেটা হচ্ছে ম্যান উইথ আ মুভি ক্যামেরা। সো এই যে ম্যান উইথ আ মুভি ক্যামেরা, এটা একটা খুব ল্যান্ডমার্ক, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক ফিল্ম মনে করা হয়। চলুন আমরা ম্যান উইথ আ মুভি ক্যামেরার একটু ছোটো একটা পার্ট দেখে নিই। এই ফিল্মটাতে এমনিতে যদি আমরা ওভাবে দেখতে যাই যে যেমন ক্লাসিক্যাল হলিউড যে আমরা ডিসকাস করেছিলাম, যে একটা গল্প থাকবে, প্রোটাগনিস্ট থাকবে, অ্যান্টাগনিস্ট থাকবে, এরকম টাইপের যে ব্যাপার, এগুলি কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই ফিল্মটা পুরোটাই খুব এক্সপেরিমেন্টাল ছিল। আর ভের্তভ চেয়েছিলেন এমন একটা ফিল্ম বানাতে যেটাতে কোনো স্ক্রিপ্ট থাকবে না, কোনো অ্যাক্টর থাকবে না, যে আমরা যে একটা কজালিটি জানি, যে একটা কজ হয় একটা ইফেক্ট হয়, মানে একটা ঘটনা ঘটবে এরপর আমরা তার ইফেক্টটা দেখতে পাই, যেটা ক্লাসিক্যাল হলিউড যেরকম ন্যারেটিভ ফলো করতো, যেরকম গল্প ফলো করতো, এরকম কিছু থাকবে না। বা থিয়েট্রিক্যাল কোনো কিছু থাকবে না, থিয়েট্রিক্যালিটির কোনো ব্যাপারই নেই এখানে। কারণ ভের্তভ মনে করতেন যে সিনেমাকে থিয়েটার, লিটারেচার এগুলোর থেকে দূরে সরিয়ে আনতে। উনি চাইতেন যে সিনেমার নিজের একটা মিডিয়াম, সেটার মতো একটা সেপারেট যাতে হয়, এটা যাতে থিয়েটারের মতো না হয়, এটা যাতে লিটারেচারের মতো না হয়। সো আমরা যেটা দেখতে পেলাম ম্যান উইথ আ মুভি ক্যামেরাতে, যে একটা লোক একটা ক্যামেরা নিয়ে শহরে ঘুরছে, মস্কোতে ঘুরছে, সবখানে রেকর্ড করছে। সো ওই সময় কন্টেম্পোরারি যে রাশিয়াতে কী হচ্ছে শহরে, সেটা উনি দেখাচ্ছেন। প্লাস এই মন্তাজ যখন ইউজ করছেন, তখন আরও কিছু হিডেন ট্রুথস উঠে আসছে। সো সেটাই ছিল এই যে কিনক্স বা কিনোয়াই ওদের মেইন যে গোল, যে ওরা এইভাবেই মন্তাজকে ইউজ করতেন সিনেমাতে এক ধরনের হিডেন ট্রুথ উঠিয়ে আনতে। নেক্সট যার কথা আমরা বলবো, উনি হচ্ছেন দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম মেকার অফ দ্য সোভিয়েত মন্তাজ এরা। শুধুমাত্র সোভিয়েত মন্তাজ এরাই না, যদি আমরা আমাদের পুরো ফিল্ম হিস্ট্রির মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল 50 জন ডিরেক্টরের নাম বলি, তাহলে ওনার নাম আসবেই, যিনি হচ্ছেন সার্গেই আইজেনস্টাইন। আইজেনস্টাইনের ইনফ্লুয়েন্স এত ম্যাসিভ, সেটা কেন, সেটা বুঝতে গেলে খুব বেশি কিছু করতে হবে না, ওনার ফিল্মস দেখলেই আমরা বুঝে যাই। আর কেন উনি এতটা ইনফ্লুয়েন্স করেছেন, স্টার্টিং ফ্রম অ্যালফ্রেড হিচকক টু সত্যজিৎ রায়, যতজন ফিল্ম মেকার এসেছেন সবাই কিছু না কিছুভাবে আইজেনস্টাইনের থেকে ইনফ্লুয়েসড হয়েছেন। অ্যাপার্ট ফ্রম বিইং এ ফিল্ম মেকার, আইজেনস্টাইনকে কিন্তু অ্যাজ এ ফিল্ম থিওরিস্টও মনে করা হয়, যে হি ইজ ওয়ান অফ দি আর্লিয়েস্ট ফিল্ম থিওরিস্টস। যে ফিল্ম যে একটা থিওরি হিসাবে ইউজ করা হয়, যেমন আমরা লিটারারি থিওরি ইউজ করি, এরকম ফিল্ম থিওরিও ইউজ করা হয়। সো উনি হচ্ছেন ওয়ান অফ দ্য ফার্স্ট ফিল্ম থিওরিস্ট, যিনি অ্যাকচুয়ালি ওই মার্কসিস্ট ফিল্ম থিওরি নামের একটা জিনিস উনি ডিরেক্টলি সেটা ডেভেলপ করেননি, কিন্তু ওনার যে রাইটিংসগুলো এগুলোর থেকে ওরকম থিওরি ডেভেলপ করে। বাট উনি যেই থিওরিতে কাজ করতেন, অফকোর্স সেটা মন্তাজের থিওরি। সো উনি কিন্তু ভের্তভ যেভাবে মন্তাজকে দেখতেন, আইজেনস্টাইন কিন্তু সেভাবে দেখতেন না। ইনফ্যাক্ট উনি এই যে কিনক্স বা কিনোয়ায় যারা ছিলেন, ওদেরকে একদম পছন্দ করতেন না। উনি ভাবতেন, মানে অ্যাকর্ডিং টু আইজেনস্টাইন, যে সিনেমাকে আর্টের থেকে দূরে নিয়ে যাওয়ার বা আর্টের থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, উনি এটা মনে করতেন। সো উনি ভাবতেন যে ঠিক আছে, কিনক্সরা যা কাজ করছে সেগুলি ঠিক আছে, কিন্তু ওরা কি চাইছে, ওরা চাইছে যে সিনেমাকে আর্টের থেকে দূরে সরিয়ে নেওয়া। কিন্তু আইজেনস্টাইন সেটা মনে করতেন না। আইজেনস্টাইন মনে করতেন যে এই যে ওয়ার্কার্স যারা, বা যে সিনেমাকে যদি একটা ওরকম একটা টুল হিসাবে দেখা হয় যে ফর ওয়ার্কার্স, সেটার সাথে কিন্তু আর্টকে মানে বিচ্ছেদ করতে হয় না, দুটো একসাথে থাকতে পারে। আইজেনস্টাইন সেটাই মনে করতেন। তো ওনার ফিল্মে উনি এভাবেই কাজ করতেন, যে উনিও এরকম হিস্টোরিক্যাল বা যেটা ঘটেছে পলিটিক্যাল এরকম টাইপের ফিল্মসে উনি বানাতেন, কিন্তু উনি মন্তাজটা একটু ডিফারেন্টলি ইউজ করতেন। ভের্তভ মনে করতেন যেমন, যে দুটো শট মিলে আমরা একটা এরকম ট্রুথ বেরোচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না। কিন্তু আইজেনস্টাইনের মন্তাজটা ডিফারেন্ট। আইজেনস্টাইন মনে করতে যে দুটো ইন্ডিভিজুয়াল শট যখন একসাথে বসছে, তখন দুটোর মধ্যে এক ধরনের ডায়ালেকটিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে, দুটোর মধ্যে ক্ল্যাশ হচ্ছে, দুটোর মধ্যে এক ধরনের একটা ডায়লগ তৈরি হচ্ছে। আর এই ডায়লগের থ্রুতে এই যে ডায়ালেকটিক্স একটা তৈরি হচ্ছে, এটার জন্যই কিন্তু এক ধরনের নতুন মিনিং জেনারেট হচ্ছে, একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, যেটা একা সেই শটটা পারছে না করতে।
যখনই এই শটটা আরেকটা শটের সাথে আসছে তখনই সেই নতুন মিনিংটা, সেই নতুন আইডিয়াটা, এটা ইডিওলজি তৈরি হচ্ছে, সেটা আরও বেশি পাওয়ারফুল। চলুন আমরা ওনার একটা ফিল্মের একটা এক্সাম্পল দেখে নেব, কিন্তু এইটা দেখার আগে একটু বলতে হয় ফিল্মটার ব্যাপারে। ব্যাটলশিপ পোটেমকিন। এই যে ব্যাটলশিপ পোটেমকিন ফিল্মটা আপনারা যদি এমনিতেই সার্চ করেন অনলাইন, গুগলে সার্চ করেন যে লিস্ট অফ 100 গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম, এরকম টাইপের যে লিস্টগুলো থাকে, ব্যাটলশিপ পোটেমকিন কিন্তু সেই লিস্টে থাকবেই। এই ফিল্মটা খুব খুব ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল সাইড দিয়েও, প্লাস এটার পলিটিক্যাল বা সোশ্যাল যে একটা সাইড আছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট ফিল্মটার। সো সব ফিল্ম স্কুলে এই ফিল্মটা অ্যাকচুয়ালি পড়ানো হয়, আর ফিল্ম থিওরিতেও খুব ইম্পর্ট্যান্ট, মন্তাজ কীভাবে ইউজ করা হয় সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটা ছোটো ক্লিপ দেখে নেব, এরপরে আমি এটার ব্যাপারে একটু কথা বলব। এই যে আমরা দেখলাম ব্যাটলশিপ পোটেমকিনের কিছু সিনস, এই সিনগুলো কিন্তু ফিল্মের পর ফিল্ম থ্রু আউট দ্য ইয়ার্স অনেকবার এগুলোকে রিক্রিয়েট করা হয়েছে বিভিন্নভাবে। এগুলির মানে এই কিছু সিনকে ট্রিবিউট দেওয়া হয়েছে, স্পুফও করা হয়েছে। এটা বিশাল এটার একটা আবেদন আছে পুরো ফিল্ম কালচারের ওপর। তো এখন মন্তাজটা কীভাবে ইউজ করলেন উনি? একটা সিন আমরা দেখলাম যেখানে দেখলাম যে তিনটে লাইনের শট, লাইন শুয়ে রয়েছে, নেক্সটটাতে লাইনটা একটু উঠেছে, থার্ডটাতে লাইনটা উঠে দাঁড়ালো। এটা স্ট্যাচু অফ লাইন্স। এখন যদি খালি আমরা এরকম স্ট্যাচু দেখি লাইনের, তাহলে কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না। কিন্তু এর আগে যে শটটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বিল্ডিংয়ে অ্যাটাক হচ্ছে, বিল্ডিংটা ভেঙে পড়ছে, এরপরে দেখলাম যে তিনটে শটে যে একটা সিংহ উঠে দাঁড়াচ্ছে, এটার থ্রুতে কিন্তু এক ধরনের মেসেজ তৈরি হচ্ছে। মেসেজটা কি? যে এইভাবে যে অ্যাটাক হচ্ছে বা এরকম যে রিভল্ট হচ্ছে, সেটার এগেনস্টে বা সেটা দেখে কি রেসপন্স তৈরি হচ্ছে ভিউয়ার্সদের উপর। সেখানে ভিউয়ারটা কে? সেটা কি ওয়ার্কার্সরা যারা রিভলিউশনটা করছে তারা, নাকি যাদের এগেনস্টে করা হচ্ছে তারা? সেটা আপনারা নিজেরা দেখে সেটা যাচাই করে বুঝতে পারবেন। এটা ইউটিউবে অ্যাভেলেবল আছে পুরোটা ফিল্ম, এটা আপনারা প্লিজ দেখে নেবেন, এটা একটা রেকমেন্ডেশন রইল। ব্যাটলশিপ পোটেমকিন কিন্তু আইজেনস্টাইনের সেকেন্ড ফিল্ম ছিল, সেকেন্ড ফিচার লেংথ ফিল্ম। তাছাড়াও উনি বানিয়েছেন স্ট্রাইক, যেটা ছিল ওনার ফার্স্ট ফিল্ম। এরপর আলেকজান্ডার নেভস্কি, আইভান দ্য টেরিবল দুটো পার্টে বেরোয়, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 2টা অ্যাকচুয়ালি পোস্টহিউমাসলি রিলিজ হয় ওনার ডেথের পরে। এটা একটা ইন্টারেস্টিং গল্প আছে যে যখন আইভান দ্য টেরিবল রিলিজ হয় তখন স্ট্যালিন পাওয়ারে ছিলেন। স্ট্যালিনের পার্ট 1টা খুব ভালো লাগে, এতই ভালো লাগে যে উনি এটাকে খুব সে প্রমোটও করেছিলেন। কিন্তু পার্ট 2টা ওনার একেবারেই ভালো লাগেনি, মানে এতই খারাপ লেগেছিল যে উনি এটা ব্যান করে দিয়েছিলেন। এরপরে পরে আবার এটা রিলিজ হয় অনেক বছর পর। যাই হোক, সো আইজেনস্টাইন
যে একসাথে একদিকে উনি ফিল্ম বানাতেন, যেটা আমি বলেছিলাম, অন্যদিকে উনি ফিল্ম থিওরি সেটাতেও কাজ করতেন। তো ওনার লেখা দুটো খুব ইম্পর্টেন্ট বই আছে, একটা হচ্ছে ফিল্ম ফর্ম আর একটা দ্য ফিল্ম সেন্স। আইজেনস্টাইন ছিলেন একজন মার্কসিস্ট। সো উনি মার্কসের যে ইডিওলজি বা মার্কসিস্ট ইডিওলজি, উনি এটাতে খুব দক্ষতা ওনার ছিল। সো উনি চাইতেন যে ওনার ফিল্মসের থ্রুতে যাতে উনি ওই ইডিওলজিটাকে একরকমভাবে দেখাতে পারেন। এটা আবারও বলছি, এটা কিন্তু কন্টেন্টে না, বা মানে ফিল্মের বিষয়বস্তু না। ফিল্মের বিষয়বস্তু অফকোর্স এখানে আছে, এখানে স্ট্রাইক দেখাচ্ছেন উনি এরকম রিভল্ট দেখাচ্ছেন, কিন্তু এটা যে রাজনৈতিক শুধুমাত্র এটার গল্পর থ্রুতেই না, এটার যে গঠনটা এভাবে যেভাবে বানানো হচ্ছে ফিল্মটা, সেটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যেভাবে ফিল্মটা ওরা বানাচ্ছে, সেটা যে হলিউডের যে একটা সিস্টেম আছে ফিল্ম বানানোর, যেভাবে হলিউড যেভাবে বলে যে এরকমভাবে ফিল্ম বানাতে হবে বা এরকম রুলস ফলো করতে হবে, ক্লাসিক্যাল হলিউড সিনেমা বা ক্লাসিক্যাল হলিউড ন্যারেটিভ, যেটা আমরা আগের এপিসোডে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, এটা কিন্তু ওরা কিন্তু এটা কিছু ফলো করছিলেন না। ওরা চাইছিলেন এক ধরনের সিনেমা বানাতে যেটা মন্তাজকে কাজে লাগাবে আর নূতন রকমের আমাদের ভাবতে আমাদের হেল্প করবেন, এক ধরনের আমাদের মানে আমাদের চিন্তা ভাবনা করার যে দিকটা সেটাও বদলে দেবেন, আরও বেশি আমাদের মাইন্ডসেটটা আরও ব্রডেন হবে, আমরা আরও বেশি বেটার অ্যাপ্রিসিয়েট করতে পারবো সিনেমাকে অ্যাজ অ্যান আর্ট ফর্ম আর অলসো অ্যাজ আ টুল, একটা মিডিয়াম অফ রিভলিউশন, অ্যাজ আ মিডিয়াম অফ মানে পলিটিক্যাল কী বলবো, পলিটিক্যাল স্টেটমেন্ট বানানোর জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিডিয়াম। সো এইভাবেই আইজেনস্টাইন সিনেমাকে খুব একটা বিশাল ওনার একটা আবেদন, উনি ফিল্ম মেকিংয়ে আর ফিল্ম স্টাডিজে ওনার একটা বিশাল বড় আবেদন। ইনফ্যাক্ট আইজেনস্টাইনের ফিল্মস কিন্তু ইন্ডিয়াতে দেখানো হতো। ইন্ডিয়াতে যখন আর্ট ফিল্ম মুভমেন্টটা শুরু হয়, তখন কিন্তু আইজেনস্টাইনের ফিল্মস এরকম দেখানো হতো। ইনফ্যাক্ট রাজ কাপুর ওনার স্টুডিওতে, রাজ কাপুর যে ওনার ক্রিউ মেম্বার্সরা যারা ছিল, ওদেরকে ব্যাটলশিপ পোটেমকিনের একটা স্ক্রিনিং করিয়েছিলেন উনি একবার। এটা এরকম একটা লেখা, একটা গল্প আছে একখানে, মানে ইটস আ ফ্যাক্ট যে রাজ কাপুর, আমরা জানি রাজ কাপুর এক ধরনের এমন একজন ফিল্ম মেকার যিনি কমার্শিয়াল সিনেমা বা মেইন স্ট্রিম এরকম কাজ করতেন, কিন্তু ওনার ফিল্মের মধ্যে কিছু আর্টিস্টিক বা আর্ট ফিল্মের কিছু কোয়ালিটিও ছিল। তো উনি কিন্তু চাইতেন যে ওনার যে ক্রু মেম্বার্সরা সবাই যাতে এইসব দিকে যাতে ওদের একটা নলেজ যাতে থাকে। সো এভাবেই আইজেনস্টাইন ইনফ্লুয়েন্স করলেন সারা বিশ্বের সব ফিল্ম মেকার্সদের। এরপর আমরা একটু কথা বলবো জেভলদ পুদভকিনকে নিয়ে। পুদভকিন এরকমভাবেই মন্তাজ ইউজ করে ফিল্ম বানিয়েছেন। উনারও একটা ভাবনা ছিল কীভাবে মন্তাজকে ইউজ করা হয়। উনিও বিলিভ করতেন যে মন্তাজই সিনেমার সবচেয়ে শক্তিশালী একটা দিক। সো উনি যে তিনটে ফিল্ম বানিয়েছিলেন, মাদার, দি এন্ড অফ সেন্ট পিটার্সবার্গ আর স্টর্ম ওভার এশিয়া, এই তিনটে ফিল্মকে অনেক সময় বলশেভিক ট্রিলজি নামেও জানা যায়। সো আমরা দেখতে পেলাম কীভাবে এই যে এডিটিং যেভাবে আমরা বুঝি, সোভিয়েত রাশিয়ান ফিল্ম মেকার্সরা এটাকে একটা নূতনভাবে আমাদের সামনে নিয়ে এলো। অ্যালফ্রেড হিচকক বলেছেন যে এডিটিং হচ্ছে সিনেমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা দিক। ফিল্ম শ্যুট করলাম, অ্যাক্ট করা হলো, ডিরেক্ট করা হলো, সব ঠিক আছে, কিন্তু ফিল্মটা তখনই তৈরি হয়ে উঠে যখন এটার মধ্যে প্রপারলি এডিট করা হয়। সো কিন্তু এই এডিটিংটা কীভাবে করব, সেই এডিটিংটা কীভাবে একটা ফিল্মের পুরো মেসেজকে চেঞ্জ করে দিতে পারে, একটা ফিল্মের পাওয়ারটাকে আরও বাড়িয়ে দিতে পারে, একটা ফিল্মকে কীভাবে ইডিওলজিক্যালি পাওয়ারফুল করে তুলতে পারে, একটা পলিটিক্যাল টুল বানিয়ে দিতে পারে, সেটাই আমরা দেখতে পেলাম থ্রু দ্য ফিল্মস অফ দ্য সোভিয়েত রাশিয়ান ফিল্ম মেকার্স। তাহলে আমরা দেখতে পেলাম কীভাবে এডিটিংকে একটা নূতন ধরন দেওয়া হলো, কীভাবে মন্তাজ ইউজ করে সিনেমা আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। সো এইভাবেই শুধুমাত্র সোভিয়েত রাশিয়াতেই না, অ্যাকচুয়ালি ইউরোপের বিভিন্ন দেশে তখন বিভিন্ন রকমের ফিল্ম মুভমেন্টস হচ্ছিল। আমরা নেক্সট এপিসোডে কথা বলবো কীভাবে জার্মানিতে এক নতুন ধরনের সিনেমা তৈরি হলো, যেটা একটা অ্যাকচুয়ালি পেইন্টিং বা একটা থিয়েটার বা লিটারেচার ওরকম একটা মুভমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে জার্মানিতে এক নতুন ধরনের সিনেমা কীভাবে তৈরি হলো, যেটাকে জার্মান এক্সপ্রেশনিজম এই নামেও জানা যায়। আজকের জন্য তাহলে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য সিনেটকে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।